তাওয়া গরম রাজনীতি অঙ্গনে হঠাৎ এই ডাক অতি জরুরি বৈঠক। প্রশ্ন একটাই, এই বৈঠক কি শুধু আন্তর্জাতিক নাকি বড় কোনো নির্দেশন ইঙ্গিত? এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে। কলামিস্ট আনিস আলমগীর এবং আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিটোপিটের আজকের আয়োজনে। আমরা হঠাৎ করেই দেখলাম প্রধান উপদেষ্টা অতি জরুরি বৈঠক ডাকলেন রাজনৈতিক দলগুলোর সাথে। আনিস আলমগীর, আপনার কাছ থেকে শুরু করি। এই অতি জরুরি বৈঠক থেকে আপনার কি মনে হলো? এখান থেকে জরুরি কি হলো আসলে? জরুরি উনি ঘোষণা দিলেন যে উনি তো বাইরে ছিলেন, দেশে একদল একরকম কথা বলছে জুলাই সনদের নিয়ে, বিশেষ করে ইলেকশন আগে না পরে, ইলেকশনের মধ্যে গণভোট ইলেকশনের দিন হবে না আগে হবে, এটা নিয়ে খুব ইয়ে ছিল। তারপরে এনসিপি আবার কি সব কতগুলো সত্য দিচ্ছিল। বিএনপি তো আগে থেকে আছে, নোট অফ ডিসেন্ট আছে তাদের অনেকগুলোতে। তো সবগুলো মিলে উনি আজকে একটু অমাফ করলেন আর কি, যে আমরা যে এই স্বাক্ষর করতে যাচ্ছি সেটা যাতে ঠিক মতো হয়, এবং উনি ওই ক্ষমতাটা ওনার কাছেই রাখলেন যে গণভোট কি নভেম্বরে দেবেন না ইলেকশনের দিন দেবেন সেটা রাখলেন। আর বাকিগুলোর ব্যাপারে ঐক্যমত হলো এবং সবাই একযোগে অলমোস্ট একমত হলেন যে শুক্রবারে স্বাক্ষর করবেন। তারপরে এর মধ্যে আবার কি ঘটে যায় কে জানে। কি হলেন আনিস আলমগীর? কারণ স্বাক্ষর করবেন কিনা দেখছিলাম বাম দলগুলো তাদের একরকম অস্বস্তির কথা বলছে এটা নিয়ে। কেউই আসলে স্বাক্ষর করবেন এটা কি বলছেন? উনি আশা করেন আর কি, সেটাই বলতেছে, বেশিরভাগই স্বাক্ষর করবে বলেছে। কিন্তু আপনি যেটা বললেন আশঙ্কার কথা তো উড়িয়ে দেওয়া যায় না। বাম দলগুলোরও একটা আপত্তি কিছু কিছু ছিল। তারপরে বিএনপি যে সব জায়গায় একমত হয়ে যাবে তা তো না। বিএনপির আজকের বক্তৃতাটা তো সাদা চোখে দেখলে আপনার কাছে কিছু মনে হবে না, কিন্তু আপনি যদি ক্রিটিক্যাল দৃষ্টিতে দেখেন এটা ভীষণ ধরনের এক ধরনের প্রধান উপদেষ্টাকে এক ধরনের ওয়ার্নিং যে আপনি যা মনে করছেন তা হবে না, এবং এটা আপনি যেটা চেয়েছেন আনকন্ডিশনাল, আপনি যদি মনে করেন যে আমাদের এই শর্ত আনকন্ডিশনাল আপনাকে, সেটা নয়। আমাদের এই সমর্থন আনকন্ডিশনাল নয়, এটা সত্য সাপেক্ষ, এবং ফেব্রুয়ারি নির্বাচন যে কোনো মূল্যে হতে হবে, সেটাই তাদের এখানে অন্য কোনো বাহানা দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। গণভোট প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন একদম স্পষ্ট করে বললেন যে এটা জুলাই সনদের অংশ না। জুলাই সনদ যে বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি ৮৭টি পয়েন্ট, সেই জায়গায় এখানে গণভোট না। গণভোট এইটা বাস্তবায়ন কিভাবে হবে কি না হবে সেটা হয় পার্লামেন্ট দেখবে, নতুবা আগামী সংসদ দেখবে, নতুবা গণভোট হবে। তো আমরা একমত হয়েছি গণভোট হবে, কিন্তু সেটাকে আবার এটার সাথে সত্য জড়িয়ে দেওয়া, গণভোট যদি ফেব্রুয়ারিতে নভেম্বরে না হয় তাহলে আমরা স্বাক্ষর করব না, এবং এই জুলাই সনদকে একেবারে কি বলে সংবিধানের ঊর্ধ্বে রাখতে হবে, এই যে কতগুলো কথা কয়দিন ধরে আসছিল, সেই ব্যাপারে উনি স্পষ্ট এবং সতর্ক মন্তব্য করেছেন যে আমরা পতিত সরকার এটার সুযোগ নিতে পারে, সেই সুযোগ নিতে পারে বলে আমরা অনেক কিছুতে সংযম করছি। ইট ডাজ নট মিন দ্যাট আমরা সবকিছু এভাবে মেনে নেব। এটা ওনার টোনটা ছিল সেটাই। এবং আরেকটা বিষয় হচ্ছে ইলেকশন, উনি মনে করেন যে এটা ইলেকশন পেছানোর এক ধরনের তাল বাহানা। এই যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন, সেটাকে পেছানোর জন্য একটা চক্রান্ত, এই চক্রান্তেরই একটা অংশ এটা হতে পারে। তো শেষ দিকে দেখা গেল প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিয়েছেন সেটা তো একেবারে ইয়ের মতো, মধুর সমাপ্তির মতো। এবং আলী রিয়াজ সাহেব যে কমিটির ঐক্যমত্য কমিটির ভাইস প্রেসিডেন্ট যিনি, এবং সভাপতি তো অবশ্যই প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টা যে ইয়েটা দিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন এবং 15 তারিখে বিকালে ওনারা সনদ স্বাক্ষর করবেন। আলী রিয়াজ সাহেব সেটাই
কনভে করলেন, কিন্তু জামাত এখানে যেটা আমি সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিলেন, সেই জামাত ঠিক একইভাবে তাদের ওই কন্ডিশনে রয়ে গেল যে আমরা চাই ফেব্রুয়ারি নির্বাচনের আগে এবং নভেম্বরের মধ্যে এটা গণভোট হতে হবে, কারণ গণভোটের ভিত্তিতেই ইলেকশনে আমরা যাচ্ছি এবং সনদের ভিত্তিতেই ইলেকশন হবে, সনদ পরে হবে না। তো সব মিলিয়ে আপনার একভাবে মনে হবে যে হ্যাঁ ঐক্যমত হয়ে গেছে, 15 তারিখে তারা শুক্রবারে তারা স্বাক্ষর করবে। আবার এদের তো এদের মতিগতি চেঞ্জ হতে তো সময় লাগছে না, এরা এখানে একমত হয়ে যায়, বাইরে এসে আবার আরেকটা কথা বলে, আবার এই সনদে অন্তর্ভুক্ত না এমন কিছু বিষয় আবার সনদের আলোচনায় আসেই নাই, এরকম কিছু বিষয় আবার আলী রিয়াজ সাহেব চিঠি দিয়ে আবার অন্তর্ভুক্ত করে দেন। তো কোন দিন যে কি হবে, কালকে যে আবার আরেকটা ইস্যু আবার এখানে ঢুকিয়ে দেবে না, সেটার কোনো নিশ্চয়তা নেই। ইস্যু আমি একটু এটা বুঝতে চাই, সাধারণ মানুষ কি আসলে একটু বুঝতে পারছে মানে কি হচ্ছে, 84টা পয়েন্ট কি, জুলাই সনদটা কি, এগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে কনভে করা যাচ্ছে? আনিস আলমগীর একটু ছোট্ট করে যদি বলেন। সাধারণ মানুষের কাছে এটা কনভে করা যাচ্ছে না। সাধারণ মানুষ বুঝে যে ভাই যত তাড়াতাড়ি পারো যাও, ইলেকশনটা দিয়ে যাও, আমরা আর এগুলো সহ্য করতে পারছি না, এত তাল বাহানা, এত নাটক ভালো লাগছে না। জি আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আসবো। আপনি সালাউদ্দিন আহমেদের কথাগুলো বলছিলেন, আমি আরো কিছু বিষয় তার বক্তব্য থেকে আরেকটু বুঝতে চাইবো আপনার কাছ থেকে। ডক্টর নাহরিন, আপনার কাছ থেকেও আসলে আপনি কি মনে করেন জরুরি বৈঠকে জরুরি কি হলো? আপনার কাছেও একই প্রশ্ন, এবং যেই বিষয়গুলো দেখলাম জুলাই সনদ নিয়ে, জামাতের অবস্থান তো আছেই, বাস্তবায়নে নভেম্বরে গণভোট, বিএনপি আছে ভোটের দিনই হবে, এদিকে এনসিপি বলছে এটা দেখে মনে হচ্ছে যে এটা বিএনপির দলিল, জুলাই সনদ দেখে মনে হচ্ছে তারাও খুব সন্তোষ জ্ঞাপন করছে না, বাম দলগুলো তাদের অসন্তোষের কথা জানাচ্ছে। হবে স্বাক্ষর? এই এত অসন্তোষ অনৈক্যর কথা মাথায় রেখে বা মানে খুশি না হয়ে স্বাক্ষরটা কি হবে 17 তারিখে মনে হয়? আমি বলতে পারছি না। আপনার যেমন সংশয়, আনিস ভাইয়ের যেমন সংশয়, আমারও তেমন সংশয়। কারণ অতি জরুরি বৈঠক তো সেই অগাস্ট মাস থেকে শুরু হয়েছে, প্রতিদিনই অতি জরুরি বৈঠক হয়, তাই না? ঐক্যমত্য কমিশন কতবার বসেছে। আমার কাছে মনে হয় কি জানেন, যে কোনো একটা জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে টেনে বড় করা আমার খুব ভয় লাগে। যে আমরা সবাই সেই মাকড়সার গল্পটা জানি না, যে সুতা যত আপনি টাইট দিবেন একসময় ছেড়ে যেতে পারে। মানে একটা বছর ধরে যা যা দেখলাম, যা যা শুনলাম, এটা নিয়ে প্রত্যাশা ছিল। অতি জরুরি বলে আপনি সারাদিন মিটিং করছেন, কিন্তু এন্ড অফ দি ডে আনিস আলমগীর ভাই যেটা বললেন যে মধুর সমাপ্তি, কিন্তু আপনি এটাও জানেন মধু হতে পারে, কিন্তু বেশি ঘন মধু আপনি যদি একবারে গিলে ফেলেন সেটা কিন্তু গলায় আটকে যেতে পারে, তাই না? এরকম ঘটনা হয় এবং এটাই দেখছি। তো আপনাদের মতো আমিও একটা ডিলেমার মধ্যে আছি, বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এই সমস্যাটা তো আসলে বিশ্বাসের সমস্যাটা জাতিগত সমস্যা হয়ে গেছে। আমরা তো কাউকেই কখনো বিশ্বাস করতে পারি না এবং এখনো পারছি না। তো এই জন্য আমি আসলে খুব আশাবাদী না, কারণ জুলাই সনদ নিয়ে আমার একটা ব্যক্তিগত অভিমত আছে। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানকে লেজিটিমেট করার জন্য, হ্যাঁ, জুলাই মানে সনদের কথা বলা হয় যে পরবর্তীতে এটা একটা সেফ একটা জায়গা ক্রিয়েট করার জন্য। কিন্তু দেখেন শ্রীলঙ্কায় এরকম ঘটনা ঘটে গেছে, তাই নেপালে এরকম ঘটনা ঘটে গেছে, তারা কিন্তু কোনো এই সনদ বা কিছু স্বাক্ষর করা এই একটা চক্রের মধ্যে নাই। আমরা গত 1 বছর শুধু ইলেকশন সংস্কার, অল্প সংস্কার, বেশি সংস্কার, তাই না, মানে এগুলোর মধ্যেই একটা চক্রের মধ্যে ঘুরছি। কেন ঘুরছি জানেন? কারণ আমরা জানি যে আমরা ওই যে আমাদের উপদেষ্টারা বলেছেন না সেফ এক্সিট, আমরা ওইসব খুঁজি। তো আমরা শুধু সরল পথে চলতে শিখি নাই, আমরা চক্রেই ঘুরতে পছন্দ করি। তা আমি মনে করি যে এই জাতির একটা উপলক্ষ্য ছিল, একটা অবস্থান ছিল, এই 1 বছর আমরা সরল পথে হাঁটতে পারতাম, কিন্তু সেই পথটা কেন যেন আমরা বেছে নিচ্ছি। এবং এই জুলাই সনদ নিয়ে একটু আগে দেখলাম আপনি বলার পরে যে সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে স্বাক্ষর করবে না এনসিপি। সনদের বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ না হলে জামাতে ইসলামী স্বাক্ষর নিয়ে সংশয়, বামপন্থী একাধিক দলেরও সনদে স্বাক্ষর না করার ইঙ্গিত, ঐক্যমত্যে হয়নি গণভোট আয়োজনের সময়ে। তার মানে যে দেখেন যে মধুর সমাপ্তি হলেও এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে তো
কেউ একটা জায়গায় এখন পর্যন্ত দাঁড় হতে পারে, তাই না? তো আমি আসলে ভাবছি যে এটা আসলে ইলেকশন কে প্রলম্বিত করা, অথবা কোনো কারণে ইলেকশন হবে হয়তো এই দেশে, হ্যাঁ, কিন্তু একটু সময় মানে কালক্ষেপণ করা। আর আপনি একটা প্রশ্ন আনিস ভাই করেছিলেন না, যে সাধারণ মানুষ এটি বোঝে কিনা। বিশ্বাস করেন, সাধারণ মানুষ এগুলো বোঝে না। আপনি যতই জরিপ দেখে বলেন না কেন যে পিআর বোঝে সাধারণ মানুষ, এত পার্সেন্ট মানুষ পিআর চায়, বিশ্বাস করেন সাধারণ মানুষ এগুলো বোঝে না। সাধারণ মানুষ বোঝে যে সে বাজারে যে দ্রব্য মূল্যটা কেমন, সে বোঝে যে তার ছিনতাই হচ্ছে কিনা, সাধারণ মানুষ বোঝে যে যানজটে তাকে 2-4-5 ঘন্টা রাস্তায় বসে থাকতে হয় কিনা, বা এমপিওভুক্ত শিক্ষক বা কারো আন্দোলনের জন্য বা মবের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হবে কিনা। তাহলে এই যে সাধারণ মানুষের যে স্বপ্ন, সেই জায়গা যখন একটা দেশ এবং একটা সরকার পৌঁছতে পারে না, সাধারণ মানুষের স্বপ্নগুলো সেই গত 17 বছরের জাতির পিতার স্বপ্নের মতোই অলিক কোনো স্বপ্ন হয়, তখন আসলে এই জাতিকে নিয়ে আসলে কি বলবো, মানে প্রতিনিয়ত হতাশাই তৈরি হয়। ডক্টর নাহরিন, খুব সুন্দর করে বললেন আপনি বুঝিয়ে, কিন্তু মানে সেই তাহলে শঙ্কার জায়গাটা রয়ে গেল। মধুর শুধুমাত্র মানে প্রধান উপদেষ্টার মুখেই মধুটা পাওয়া যাচ্ছে, বাস্তবায়নের জায়গায় বা কার্যকর ভাবে কি মধু সেটা তো আছেই। আমি বলছিলাম সালাউদ্দিন আহমেদের কথা নিয়ে আরেকটু কথা বলবো। আনিস আলমগীর তিনি বলছেন যে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক, সেটা চাই না, এই মুহূর্তে সেটা এফোর্ড করতে পারবো না। আমরা চাই আপনার সাথে সুসম্পর্ক, মানে প্রধান উপদেষ্টার সাথে সুসম্পর্ক থাকুক, তাছাড়া এফোর্ড করতে পারবেন না বলছেন। এই সময়ে এই বার্তাটা বলার একটা বিশেষ কারণ নিশ্চয়ই আছে। আমরা সম্প্রতি দেখলাম সেনাবাহিনীর 15 কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা, তারা সেনা হেফাজতে আছেন, আইসিটি থেকে তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, অনেকগুলো ঘটনা এর মধ্যে কিন্তু ঘটে গেছে। এই প্রেক্ষিতে কি মানে কেন সালাউদ্দিন আহমেদ এই কথাটা বললেন, একটু বিশ্লেষণ জানতে চাই। পরিস্থিতি এখন আর অপেক্ষায় নয়, ভেতরের চাপ আর বাইরের বার্তা সব মিলিয়ে এই অতি জরুরি বৈঠককে মিলে কল্পনা আঙ্গুক। সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা তো স্পষ্টই। সেনাবাহিনীর জন্য এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালত, প্রচলিত আইন অনুযায়ী আদালতে প্রডিউস করার কথা, কিন্তু তাদেরকে এখনো প্রডিউস করা হয়নি। এটাকে কেউ কেউ গ্রেফতার কিন্তু বলছেন না, বলছেন সেনা হেফাজত, তাই নয় কি? না, আমি বলছি যে সেনা হেফাজত যারাই আছেন, ও গ্রেপ্তার পরোয়ানা জারি করার কথা বলতেছি। আপনি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যারা হেফাজতে থাকেন তাদেরকে আপনি ভালোই বুঝিয়ে দিচ্ছেন যে হেফাজতে গ্রেপ্তার করছে কিনা, তাহলে এটা ক্লিয়ার না হেফাজত আর গ্রেপ্তার বিষয়টা। এখন যারা হেফাজতে আছেন তাদেরকে কিভাবে প্রডিউস করবে সেই বিষয়টা সরকারের সাথে তাদের একটা বোঝাপড়া নিশ্চয় হচ্ছে, এবং এর মধ্যে বিদেশে পলাতক ইউটিউবাররা নানা সেনাবাহিনী এবং ডিজিএফআই এর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। সেই সমস্ত প্রেক্ষিতে সবগুলো মিলে, এবং সরকারের নির্লিপ্ততা ছিল, সরকার এখানে কোনো বক্তব্য রাখেনি যে কি হতে যাচ্ছে। একদিকে সেনা অফিসারদের ছবি দিয়ে আপনার টিএসসি তে রাজু ভাস্কর্যে এখানে তাদেরকে অপমান করা হচ্ছে আপনি, এবং এই যে গ্রেপ্তারি পরোয়ানা যে জারির যে বিষয়টা, তার আগের দিন বা 2 দিন আগে আপনি আইন পরিবর্তন করছেন, যারা চাকরিতে থাকবে, চাকরিরত অবস্থায় যারা মামলার সম্মুখীন হবে তাদের চাকরিতে আর গণ্য হবে না। সবগুলো মিলিয়ে মনে হচ্ছে যে এখানে একটা গ্যাপ রয়ে গেছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে। আর দ্বিতীয়ত আমরা এইটা তো অভ্যস্ত ছিলাম না আজকে স্বাধীনতা এত বছর পর, যে সেনাবাহিনী আমরা দেখে আসছি যে তাদের নিজস্ব ওয়েতে তারা বিচার আদালত বসিয়েছিল, সেনা আদালতে তাদের বিচার হয়েছিল। সেই কর্মরত লোকেরা যারা যত অপরাধ করে থেকেছিলেন, যারা রিটায়ারমেন্টে আছে সেটা অন্য বিষয়। তো এখন ওই লোকগুলোকে আপনি আবার একটা আদালতে এনে বিচার করছেন। তো যারা সিভিল আদালতে আসে, এই যে জিনিসটা, এটা তো বাংলাদেশের প্র্যাকটিস ছিল না। তো সবকিছু মিলে কিন্তু সেনাবাহিনী তো তাদের নিয়ে কোনো তদন্ত, তাদের নিয়ে বিচারের ব্যবস্থা তো হচ্ছিল না। মানে 5ই আগস্টের পরেও তো এতদিন চলে গেল, 1 বছরের উপরে চলে গেল, হলো না তো। যদি মানে সেনাবাহিনী বিচার করবে, মার্শালতে বিচার করবে, এমনও কোনো প্রক্রিয়া তো শুরু হয়েছিল না। সেটা তো সরকারের অংশ, সেনাবাহিনী তো সরকারের বাইরে না। সরকার যদি সেটা করতেন যে সেনাবাহিনীকে বা যে এজেন্সি গুলো তাদেরকে যদি নির্দেশ দিতেন এই ঘটনা তদন্ত বের করেন কারা এর সাথে জড়িত, কিন্তু আমি তো মনে করছি কোনোটাই নর্মাল হইতে হচ্ছে না, সবকিছু অ্যাবনর্মাল হইতে হচ্ছে। নর্মাল হইতে হলে আপনি যদি দেখেন, আমি এটা আরো একবার বলেছি যে যে লোকগুলোকে অভিযুক্ত করা হয়েছে
এদের মধ্যে নিঃসন্দেহে কেউ না কেউ এই হিংস্র কার্যক্রমে জড়িত ছিল, যারা গুম এবং খুনের সঙ্গে জড়িত ছিল, এর দীর্ঘ আয়নাঘরের সঙ্গে জড়িত ছিল। কিন্তু আপনাকে এটাও তো ভাবতে হবে এটা কখন থেকে হচ্ছে। আপনি হিসাব করে দেখেন 2016 পর থেকে এই হিসাব করা হচ্ছে। আমি জানি না 16 আগে কি হয়েছিল, সেটা কি কেন এই জায়গাটা আসছে না, বা আসলেও সেটা ওইভাবে হাইলাইট হয়নি। এখন এই যে জিনিসটা আমি যেটা আগেও বলছি সেটা হচ্ছে যে 1/11 এর পর থেকে এই অর্গানাইজেশন গুলোর কার্যক্রম এক ধরনের পরিবর্তন এসেছে। এটা ঠিক আগের সরকারের মতো ছিল না। আগের সরকার বলতে আমি জিয়াউর রহমান বা বঙ্গবন্ধু বা এরশাদ আমল, ইভেন শেখ হাসিনা আর খালেদা জিয়ার আগের আমল, সেগুলোর মতো না। আমরা দেখলাম যে 1/11 এর পর এই সংস্থাগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবং তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে তারা পলিটিক্যাল দায়িত্ব পালন করা শুরু করছে। এই যে তাদের কাঠামোগত যে পরিবর্তন, বিতর্গত এই কাঠামোগত পরিবর্তনের মধ্যেই তো এরা দায়িত্ব পালন করেছে। তো আপনি যদি একটা প্রতিষ্ঠানের এখন যে দায়িত্ব পালন করছেন, আপনি তো পূর্ব নীতি অনুযায়ী করে আসছেন। হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে তোমার জন্য এটা সাজা এখন, তাহলে সেটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, সেটা কিন্তু আবার প্রশ্ন আসছে। কারণ এটা যে সাজা, এটার যে এই বিষয়, সেটা তো আমার কাঠামোতে আমাকে রাখা হয়নি, আমাকে তো বলা হয়নি, এবং আমি তো পূর্বে দেখি নাই। তো আপনি যে দায়িত্ব, যে আপনাকে অভিযুক্ত করব আমি যে কারণগুলোর জন্য, যে প্রধান থাকলে কি আপনি অভিযুক্ত হয়ে যাবেন? তাহলে প্রধান থাকলে, কোন একটা সংস্থার প্রধান থাকলে আপনি অভিযুক্ত হচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে এখানে দায়িত্ব অবহেলা করেছেন, আপনার প্রতিষ্ঠান না। তো আমি এটাই বলতে চাচ্ছি, আমি বুঝাতে পারছি কিনা আপনাকে জানি না, যে প্রতিষ্ঠানের নীতিমালা এবং প্রচলন যদি একই রকম থাকে, আমি যদি সেখানে বসি, আমি কি পরিবর্তন করতে পারবো? তার আগে তো প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। যে নীতিমালা আমি যেটা ক্লেম করছি যে 2001 সালের থেকেই চলে আসছিল, শেখ হাসিনার এই আমলটা পুরোটাই আমি মনে করি যে সেই ধারাবাহিকতারই অংশ, এবং ইভেন এখনো সেই ধারাবাহিকতা। আগামীতে এটা কি চেঞ্জ হবে সেটাও যদি করতে হয়, তাহলে এইগুলোই সংস্কার করতে হবে। সংস্কার খালি সংবিধানে লেখা ওই যে নীতি সুন্দর সুন্দর কথা না, সংস্কার আমাদের কার্যক্রম, প্রতিষ্ঠানগুলোতে বিচারের যে প্রক্রিয়া চলছে, যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা আসে না, হেফাজতে রাখা, বা আমরা দেখলাম সাব জেলও হয়ে গেল ক্যান্টনমেন্টের ভেতরে হুট করে সরকারি আদেশে, বা একদম মানে বিচার প্রক্রিয়া, গ্রেপ্তারি পরোয়ানা জারি 2 দিন আগে আইনের পরিবর্তন, এই যে সব বিষয়গুলো আপনার কাছে কি মনে হচ্ছে না যে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হচ্ছে বা এভাবেই হওয়া উচিত? আপনি কি সেটা মনে করেন না নাকি? মানে একটু সামারি করে যদি শুনি। না, আমার মনে করা না, আমি মনে করি যে সেনাবাহিনী তড়িৎ সাড়া দিয়েছে এখানে। এখানে তাদের তো আমি দেখছি না, গাফলতির ওই অংশ খুব চোখে পড়ছে না। যদি এমন হতো যে তারা হেফাজতে নেয় নাই, যদি এমন হতো যে তারা বললো যে আমরা আমাদের আইনে বিচার করব, এখানে দেব না, এই ধরনের কোনো সাংঘর্ষিক কথা তো আমি শুনিনি। তারা সরকারের আইন অনুযায়ী সরকারকে শ্রদ্ধা জানাচ্ছে। আর যে বিশেষ কারাগার যেটা বলছেন, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে, এবং এটা নতুন কিছু না। সরকার যেখানে ইচ্ছা সেখানে কারাগার বানাতে পারে, কারাগার ডিক্লেয়ার করতে পারে। এটাও আমরা 1/11 এর সময় দেখেছি, 2 নেত্রীর জন্য আলাদা কারাগার ডিক্লেয়ার করা হয়েছিল। যে তারা কিন্তু ওই প্রচলিত কারাগারে ছিলেন না, তারা ডেপুটি স্পিকারের বা স্পিকারের বাসাতেই ছিলেন, সেটাকে কারাগার ঘোষণা করা হয়েছিল। এর আগে এরশাদ আমলে যদি দেখে থাকেন আপনি, 2 নেত্রীকে নানা সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে তো জেলে নেওয়া হয়ে গেছে তা না, তাদেরকে নির্দিষ্ট জায়গায় তাদের বাসাতেই হেফাজত করে রাখা হয়েছিল, তাদের সেখানেই কারাবন্দী করার মতোই তাদেরকে ছিল। তো সরকার চাইলে এটা করতেই পারে, কারা চাইলে নিশ্চয়ই করতে পারে, কিন্তু টিআইবিও কিন্তু করতে পারে, এবং এটা আইনেই করেছে। এটা তো বেআইনি কিছু হয়েছে আমি মনে করছি না। জি, স্পষ্ট। আমি একটু ডক্টর নাহরিন আপনার কাছ থেকেও শুনতে চাই, যে আমি আসলে মূল জায়গা যেটা ফোকাস করতে চাই, যে ভারসাম্য রক্ষার কথা সালাউদ্দিন আহমেদ বলছেন, ভারসাম্য না থাকলে সেটা আমরা এফোর্ড করতে পারবো না। এটি কি মনে হচ্ছে, আমাদের কি ভারসাম্য নষ্ট হচ্ছে বা ভারসাম্য কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে যার কারণে এমন বক্তব্য? আপনার আসলে কি মনে হয়? আপনার নিশ্চয়ই মনে আছে 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যদের সামনে একটা বক্তব্য বলছিলেন যে পুলিশ, ডিজিএফআই, এনএসআই সবাই আসলে প্যানিকড,
নানান রকম দোষারোপ চলছে, গুম খুন ইত্যাদি দোষারোপ চলছে, তদন্ত চলছে। তিনি বলছেন তদন্ত হতে হবে, কিন্তু সেটির জন্য যেন সেনাবাহিনী আন্ডারমাইন্ড না হয়, এবং আন্ডারমাইন্ড হলে কেউ শান্তিতে থাকতে পারবে না, আপনারা শান্তিতে থাকতে পারবেন না, এরকম একটা কথা বলছিলেন। এখন কি আসলে সেই পরিস্থিতি এসে পৌঁছেছে যেখানে সেনাবাহিনী আন্ডারমাইন্ড হচ্ছে? এরকম কি পরিস্থিতি যে কারণে সালাউদ্দিন আহমেদ এটি বলছেন, মানে অনেকগুলো ডট কি মিলছে কিনা, আপনি কিভাবে মূল্যায়ন করছেন? সেনাবাহিনীর আন্ডারমাইন্ড হওয়া কি এটা কি আজকে নতুন? গত 15 বছর বা আমি বলবো গত 17 বছর সেনাবাহিনীর মধ্যে একটি প্রতিষ্ঠান, হ্যাঁ, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে সবসময় ভূমিকা রেখেছে এবং কন্ট্রোভার্সির বাইরে ছিল। গত 17 বছর আপনি যদি সেনাবাহিনীর অ্যাক্টিভিটিস গুলো দেখেন, কয়েকজন অফিসারের কথা দেখেন, গুম খুন ছিনতাই, এগুলোর সাথে সেনাবাহিনী ছিল। ইভেন আপনি যদি এগুলোর বাইরে যেও দেখেন, সেনাবাহিনী একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সেনাবাহিনীতে তারা ডেভেলপার কোম্পানি বানিয়ে তারা বিল্ডিং বানায়, সেনাবাহিনী অনেক ধরনের বিজনেসের সাথে জড়িত হয়, তাই না? এগুলো তো ভেরি আনইউজুয়াল। মানে পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনীর কোনো মানে ডেভেলপিং কোম্পানি আছে কিনা বা বিল্ডিং বানায় কিনা আমার জানা নাই, বা বিজনেসের সাথে জড়িত কিনা আমার জানা নাই। তাহলে গত 15 থেকে 17 বছর এই যে সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়েছে, এটা তো আজকে মানে সেইটারই একটা ফলাফল, তাই না? আজকে কেন, আগে আপনার মনে আছে আমরা যখন ছোট ছিলাম সেনাবাহিনীর রাস্তায় বের হলেই মানুষ সব ভয়ে পালিয়ে যেত, সরে যেত না? এখন দেখেন সেনাবাহিনী তার কনফ্রন্ট করে, তাই না? তার সামনে যে প্রতিবাদ করে, এগুলো কিন্তু আমরা দেখিনি কখন। তাহলে সেনাবাহিনীকে, হ্যাঁ, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। এবং দেখেন সেনাবাহিনীকে এই যে অবস্থাটায় নিয়ে এসছে, এটা সেনাবাহিনীর যে জায়গাটা থাকার কথা, সেনাবাহিনীকে রাজনীতিকরণের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। দেখেন এই সেনাবাহিনী গুম করেছে, তাদের বিচার হচ্ছে, এবং আমি আনিস আলমগীর ভাইয়ের সাথে ওইটা এখন অনেকেই প্রশ্নটা করছে যে কেন তাদের জন্য আলাদা একটা জেলখানা তৈরি করা হচ্ছে বা তাদেরকে আলাদা, এটা অনেক দেশেই হয়, তাই না? রাজনৈতিক বন্দী বলেন বা অনেক ক্ষেত্রে এমন না যে তাদের কোনো প্রিভিলেজ দেওয়া হচ্ছে, বাট যখনই আপনি একটা প্রতিষ্ঠানে থাকবেন বা আপনার একটা সোশ্যাল স্ট্যাটাসটা তো আপনি যতই এটাকে ইগনোর করতে চান না কেন, সেটার উপর নির্ভর করে কিন্তু জেলেও আপনি এক ধরনের মানে একটা ক্লাস পান, তাই না? যে আপনি এরকম জেলে থাকতে পারেন। তো এটা তেমন কোনো জটিল বিষয় না। তবে সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে একটা ভারসাম্য তো আসলে বিনষ্ট হচ্ছে। মানে অনেক ক্ষেত্রে, যেমন আমি সবসময় বিশ্বাস করি যে এই যে ইলেকশন যে আপনি দেখবেন যে অগাস্টের পরে আমরা যারা একটু টেলিভিশনে ইলেকশন নিয়ে কথা বলেছি, আমরা হয়ে গেছি মানে অনেক মানুষের দালাল, অনেক রাজনৈতিক দলের দালাল। কিন্তু আমি সবসময় এখন পর্যন্ত বিশ্বাস করি যে আপনি গণতন্ত্র চাইলে ইলেকশন আপনাকে চাইতে হবে। এবং দেশের এই যে ধরেন সংস্কার, অল্প সংস্কার, বেশি সংস্কার, এগুলো বলে বলে আপনি আমাকে বলেন গত 1 বছরে উল্লেখযোগ্য কোন সংস্কারটা আপনি দেখতে পেয়েছেন? মানে খুব কি বেশি সংস্কার? আমার জীবনে আমি যে সংস্কারটাকে সবচেয়ে বড় প্রাধান্য দিই সেটা হচ্ছে যানজট। আপনি কি দেখেছেন যে কোনো মাত্রায় যানজট কমেছে? আপনি কি, মানে এগুলো তো একটা নাগরিকের বেসিক কিছু সংস্কার, তো এগুলো তো আমাদের আশার মধ্যেই ছিল যে যেগুলো সরকারি কোনো পলিটিক্যাল কোনো জায়গাতে যেতে হতো না, আমরা তো সেই সংস্কারগুলোও দেখি নাই। পলিটিক্সের সংস্কার তো আরো অনেক দূরের কথা। তাহলে এই যে সংস্কার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, আমার তো এখন মনে হয় যে যদি তখনই 2-3 মাস পর ইলেকশনটা হয়ে যেত, তাহলেই হয়তো আমরা এখন দেখেন এই যে কথাটা বললাম না, তুমুল গালি এটা নিচে লেখা হচ্ছে যে হ্যাঁ উনি ক্ষমতার ভাগ চায়, উনি দালালি করছেন না। মানে এই দেশের সমস্যাটা এখন হয়ে গেছে যে আপনি আপনার মনের কথাটা বললেও মানে আপনি দালাল হয়ে যাবেন। এই যে কিছু না কিছু তো আপনি হবেন, হয় স্বৈরাচারের দোষর, নয় দালাল, নয় রাজাকার, কিছু না কিছু তো আপনি হবেন। এবং দেখেন জুলাই পরে কি আমরা এটা ভেবেছিলাম শারমিন আপা যে আমরা এরকম দালাল হয়ে যাবো? আমি তো মনে করেছিলাম যে আমার যেটা মনে হয় সেটা আমি বলতে পারবো, তাই না? সেটা বলতে গিয়ে যেগুলোর ভেতর দিয়ে আমরা যাই, এবং সেনাবাহিনীরও কিন্তু একই অবস্থায় হয়েছে যে সেনাবাহিনী যে ভালো অফিসার নাই তেমন কিন্তু না, বা বাংলাদেশের সেনাবাহিনী অনেক উল্লেখযোগ্য কাজ করেছে, এবং এখন পর্যন্ত আমি মনে করি যে সেনা প্রধানের অনেক ভূমিকা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু জুলাইয়ের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান বলেন, আপনি সেনাবাহিনীর অবস্থানকে কখনো ছোট করে দেখতে পারবেন না, তাই না? এখানেও তাদের একটা বিরাট ভূমিকা ছিল। তবে ভারসাম্য, মানে যেটা আনিস আলমগীর ভাই একটা কথা বলেছেন যে
বিএনপির কথা শুনে মনে হয়েছে যে আনকন্ডিশনাল না। অ্যাকচুয়ালি পৃথিবীতে ভালোবাসাও কখনো আনকন্ডিশনাল হয় না, তাই না? আর পলিটিক্যাল দলের এক্সপেকটেশন তা আনকন্ডিশনাল হবেই না, কারণ প্রত্যেকটা পলিটিক্যাল দলেরই তার নিজের একটা লক্ষ্য আছে, তো সেটা অবশ্যই কন্ডিশনাল হবে। এবং সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। এবং সালাউদ্দিন সাহেবের যে বক্তব্যটা, তাকেও আমি মনে করি যে এটা এক ধরনের সরকারকে একটু চাপে রাখা, যেটা এই মুহূর্তে প্রত্যেকটা পলিটিক্যাল দল করছে, যে সরকারকে এক ধরনের চাপে রাখার একটা চেষ্টা চলছে। এই কারণ আপনি দেখবেন সরকারকে যে চাপে রাখার একটা বিশেষ টার্মও আসছে কিনা আমি আসবো একটু, আমি বলবো মানে কোনটা শুনতে চাই। কিন্তু তাহলে ভারসাম্য রক্ষার কথা যেটা এই সালাউদ্দিন আহমেদ বলছেন, নষ্ট যেন না হয়, সেটা অ্যাফোর্ড করতে পারবো না, মানে আবারও সেই প্রশ্নটা যে ভারসাম্য কি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? সালাউদ্দিন আহমেদ কেন বললেন যে ভারসাম্য যেন নষ্ট না হয়, সুসম্পর্ক যেন নষ্ট না হয়, সেটা এফোর্ড করতে পারবো না? মানে এই যে প্রক্রিয়া চলছে আইসিটি, তাতে কি সেরকম কিছু হচ্ছে? আলোচনা টেবিলে শুধু তাপ বিনিময় নয়, এখানে আছে হিসাব নিকাশ আর সমস্ত মোড় ঘেরানোর সিদ্ধান্ত। আমি তো জানি না, তবে ওই সংশয়কে বলছে সাধারণ মানুষ। আমার যেটা মনে হয় যে আবার যদি কোনো ধরনের একটা টার্মোয়েল হয়, আবার যদি কোনো ধরনের একটা ইনস্টেবিলিটি সোসাইটিতে আসে, বা আবার যদি মানুষ পথে নামে, বা কোনো একটা কিছু যদি হয়, এটা কি আমরা বহন করতে পারবো কিনা? আমি একটা খুব সরলীকরণ করে এটা উত্তর দিলাম, কারণ আমি আসলে জানি না নিপুণ কথাকে বেস করে এটা বলেছেন। তবে এটা তো সত্যি যে প্রতিনিয়ত গত 1-1.5 বছর আমরা ঘুম থেকে উঠে নতুন জিনিস শুনি, 2 দিন সেটা চলে, তারপরের দিন আরেকটা নতুন জিনিস। তো আপনি মানে রাজনৈতিক বক্তব্যতেও কোনো ভারসাম্য দেখেন না, ইলেকশন চাওয়াতেও ভারসাম্য দেখেন না, সংস্কারেও ভারসাম্য দেখেন না। তাহলে আমি মনে করছি যে পার্টিকুলারলি এটা শুধু সেনাবাহিনীর বিচার নিয়ে বলা হয়নি, প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভারসাম্য মানে বিলুপ্ত হওয়ার একটা ভয় আছে। এবং ভারসাম্য বিলুপ্ত হয়ে একটা দাঁড়িপাল্লা যদি একদিকে বেশি উঁচু হয়ে যায়, এই দেশের মানুষ তো শিখে গেছে কিভাবে রাস্তায় দাঁড়াতে হয়, কিভাবে আবার একটা দলের প্রতীকও বটে। আমি আনিস আলমগীরের কাছেও এই বিষয়ে একদম শেষ বক্তব্য শুনে আমি মানে আরেকটু জায়গায় যাব, যে ইলেকশনের জন্য তাওয়া গরমের যে প্রসঙ্গটা আসছে সেটা নিয়েও একটু কথা বলতে চাই আনিস আলমগীর। তবে একটু এই বিষয়ে শেষ করি যে সেনাপ্রধান সেই যে বলেছিলেন যে আন্ডারমাইন্ড করলে বা আন্ডারমাইন্ড, সেনাবাহিনী আন্ডারমাইন্ড হলে কেউ শান্তিতে থাকতে পারবে না, দেশে শান্তি থাকবে না, বা এবং মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যখন ব্রিফিং করছিলেন এই পুরো প্রক্রিয়া সেনা হেফাজতে নেওয়ার, তিনি বলছিলেন যে সেনাবাহিনীর মোরাল এফেক্টেড হয়েছে। এখন সালাউদ্দিন আহমেদের বক্তব্য যে ভারসাম্য নষ্ট হলে সেটি আমরা এফোর্ড করতে পারবো না। ভারসাম্য নষ্ট হচ্ছে কিনা, আন্ডারমাইন্ড হচ্ছে কিনা মোরাল ডাউন হবার ফলে, এবং এতে আসলে শান্তিতে কেউ থাকতে পারবে না, এটা যে তিনি পরিষ্কার করেছিলেন সেনাপ্রধান, সেরকম একটা পরিস্থিতির দিকে আছে কিনা? না, আমি কথাটা বুঝলাম না, লাস্ট কথাটা কি বললেন, কাকে পরিষ্কার মানে করছেন? আমি ওই যে সেনাপ্রধানের 25শে ফেব্রুয়ারির যে বক্তব্য, যে আন্ডারমাইন্ড হলে কেউ শান্তিতে থাকতে পারবে না, দেশের শান্তি শৃঙ্খলা থাকবে না, এটি আমি পরিষ্কার করে বলে দিলাম, মানে তার বক্তব্যের শেষে এরকম একটা অংশ ছিল। তো তার সেই সেটা অনেকদিন আগের বক্তৃতা, আপনি সেটাকে যদি এখন রিলেট করেন তাহলে হচ্ছে না। তারপরও আপনি যদি ঘুরিয়ে পেঁচিয়ে এত কথা না বলে সরাসরি সালাউদ্দিন আহমেদের যে বক্তৃতা, সেটা স্পষ্ট আছে যে আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না। তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যদি দূরত্ব সৃষ্টি হওয়া মানে হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় সেনাবাহিনী আসা। তো রাষ্ট্র ক্ষমতায় সেনাবাহিনী যে এবার এই মুহূর্তে আসে, ইলেকশনের আছে আর 4 মাস, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, ইলেকশনের মধ্যে আমরা আগাচ্ছি। এখন যদি আবার সেই জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তার মানে ইলেকশন আবার একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। এবং এই সরকার তখন, সেনাবাহিনীর এই সরকার তখন কয়দিন থাকবে? তারা কি 3 মাসের জন্য আসবে, না 3 বছরের জন্য আসবে, না ডক্টর ইউনূসের মতো মানে যখন ইচ্ছা তখন আমি ডিক্লার দেবো কতদিন থাকবো, সেই পরিস্থিতিতে পড়বে কিনা? তো এটা তো জনমনে একটা বিরাট আতঙ্ক। অর্থনৈতিক যা অবস্থা, আইন শৃঙ্খলার এখন যা অবস্থা, আইন আদালতের যা অবস্থা, সবকিছুতে মিলে তো মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে। মানুষ, আমি যেটা আপনাকে বলেছিলাম, মানুষ এত কিছু চিন্তা করছে না, মানুষ চিন্তা করছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। কারণ সবাই অপেক্ষা করছে এই নির্বাচিত সরকারের জন্য, কারণ নির্বাচিত সরকার যদি আসে সে একটা বৈধ লাইসেন্স পাবে। সেই বৈধ লাইসেন্স হচ্ছে কিসের? সেই বৈধ লাইসেন্স চাঁদাবাজির, বৈধ লাইসেন্স আমাকে শাসন করার, বৈধ লাইসেন্স আরো যা যা করার। এখন তার কিছুই হচ্ছে না, এখন সবাই মাতাব্বর, সবাই রাজা। সেই রাজত্বে এখন চলা কঠিন হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ এখানে তো তার বক্তৃতায় আরো একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়ম, বদলি, পদায়নের জন্য
আপনি মন্ত্রী পরিষদকে একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন, এটা উপদেষ্টাকে বলছেন উনি, যে এটার কোনো চর্চা নাই যেটা আগে করা হয়েছিল, এবং এটার কোনো ট্রেডিশন প্রচলনও নাই, এবং এটার কোনো নিয়ম নয়। তারা যা করছে পদোন্নতি বা নিয়োগ বদলির মধ্যে, সেটা এখানে একটা রাজত্ব সৃষ্টি করেছে। আপনি খোঁজ নেবেন, আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি। সালাউদ্দিন আহমেদ একজন সাবেক আমলা, উনি জানেন কোথায় কি হচ্ছে, ওনার বন্ধুরা আছে, ওনার সিনিয়র জুনিয়ররা আছে এখানে। এখানে রাষ্ট্র ক্ষমতা দখলের আগে যে আইন প্রশাসন যে দখল হয়ে যাচ্ছে, এখানে পুলিশ প্রশাসন কারা দখল করছে, এখানে সেনা প্রশাসনে কারা যাবে, কোন মতাদর্শের লোকগুলো যাবে, আমলাতন্ত্রে কারা যাবে, এগুলো নিয়ে তো আরেকটা ওয়ার্ক চলতেছে পেছনে। সেই জায়গাতে উনি সতর্ক করছেন যে যেগুলো যেভাবে চলছে সেভাবে ওনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো আমি এই জন্য বলি যে প্রশাসন দখলের বিষয়ে তাহলে আরেকটু সুনির্দিষ্ট করে প্রশ্ন করি। আর আমি একটু ঘুরিয়ে পেয়েছি কেন বলছিলাম, কারণ সেনাপ্রধানেরও সাবধানতা ছিল, সেটিও 25 ফেব্রুয়ারি যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। এখন সালাউদ্দিন আহমেদেরও প্রতিরক্ষা বাহিনী নিয়ে ভারসাম্য নিয়ে একটা সাবধানতা, মানে যে সেটি নষ্ট হলে আমরা এফোর্ড করতে পারবো না। তাই আমি আসলে মেলাতে চাচ্ছিলাম যে এই দুটো ভারসাম্য এবং সেই শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে শঙ্কা, সেটির মধ্যে কোনো কানেকশন আছে কিনা, বা সেই পরিস্থিতি কি এখন তৈরি হয়েছে কিনা, কেন আসছে এই প্রসঙ্গ। আপনি বলছেন যে প্রশাসনের ব্যাপারটা, সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, সালাউদ্দিন আহমেদ বললেন যে এখানে রাজত্ব সৃষ্টি হয়েছে, জামাতের নায়েবে আমির ওদিকে বলছেন যে এদিকে বিএনপির দিকে আঙ্গুল তুলে বলছেন যে একটি দলের মানে অভিযোগ, প্রশাসন দখলের একটা অভিযোগ করছেন, এবং তিনি মানে ওই মানববন্ধন থেকে বা তাদের যে সমাবেশ সেখান থেকে তিনি এরকম কথা বলছেন। আবার কদিন আগে মাহফুজ আলম তিনি বলছেন চোখের সামনে দেখলাম বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিয়ে গেল। মানে প্রশাসনে পদায়ন বদলি ইত্যাদি বিষয় নিয়ে সবাই, সরকার পক্ষ, বিএনপি, এদিকে জামাত, সবাই অভিযোগ করছেন। এমন পরিস্থিতি আসলে কেন হচ্ছে আনিস আলমগীর? তাওয়া যত গরম হচ্ছে, প্রশ্ন তত গভীর। এই বইটা কি সমঝোতার পথে নাকি নতুন সংগঠনের প্রস্তুতি? আমার ক্ষমতা আছে, এবং মাহফুজ আলম যে কথাটা বলেছেন সেটা একেবারে সত্য। ওনারা ভাগাভাগি করে নিয়েছেন। মাহফুজ আলমদের যে দল বা মাহফুজ আলমরা যেখান থেকে এসেছেন, সেই এনসিপি, আমি জানি না উনি ওইটা আফোর্ড করেন কিনা ওই রাজনীতি, বাট যেখান থেকে ওনাদের উৎপত্তি, যে এনসিপি তো এখানে যেটুকু কাজ করছে চাঁদাবাজি এবং আপনার যেটুকু করছে বদলি বাণিজ্য, এগুলো করছে। কিন্তু বদলিগুলোতে যে লোকগুলোকে দিচ্ছে সেটা তো তাদের দলের না। তাদের দল তো এত বিস্তৃত হয় নাই যে তাদের লোক এখানে বদলি করবে। তো তারা এই সুবিধাটা নিচ্ছে, বাণিজ্য করছে। আর এই যে লোকগুলো বদলি হচ্ছে সেগুলো হয় বিএনপি নয় জামাত। আর আওয়ামী লীগ যারা ছিল বা আওয়ামী লীগ বনা যারা ছিল তাদেরকে তো সাইড লাইনে ফেলে দিচ্ছে অনেক আগে। তাহলে তো এটা ভাগাভাগি করার জন্য তো দুইটা দলই আছে। মাহফুজ তো ঠিক মতোই বলেছে, আমরা দেখলাম রাতারাতি এরা ভাগ করে নিয়েছিল। তো সেই ভাগে হয়তো কারো কেউ কম পাচ্ছে, কেউ বেশি পাচ্ছে, কেউ এগিয়ে যাচ্ছে। এটা নিয়ে ওনাদের মধ্যে গোলযোগ, এটা নিয়ে ওনাদের মধ্যে এখন কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে সেটা ওনারা জানেন, কারণ লোকগুলো ওনাদের। তাহলে আমি ডক্টর নাহরিন আপনার কাছ থেকে এই বিষয়ে মন্তব্য জানতে চাই। সবারই অসন্তোষ, সবাই অভিযোগ করছে। আজকে সালাউদ্দিন আহমেদ অসন্তুষ্টির কথা বললেন সরাসরি, সেদিন নায়েবে আমির জামাতের তিনি বললেন প্রশাসন দখল করে নিচ্ছে। এখন আমি যদি এটাও জিজ্ঞাসা করি যে অন্ততপক্ষে জামাতের নায়েবে আমির এবং মাহফুজ আলম, তাদের যে বক্তব্য, মাহফুজ আলম বলছেন চোখের সামনে বিএনপি আর জামাত ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে, আর নায়েবে আমির বলছেন তার কাছে কণ্ঠ রেকর্ড আছে যে উপদেষ্টারা এই প্রশাসন দখলে, মানে কোনো একটি দলের দিকে বিশেষ করে ইঙ্গিত করছেন বিএনপির দিকে, যে প্রশাসন বিএনপি দখল করে নিচ্ছে। এখন একজনের কাছে কণ্ঠ রেকর্ড আর একজন চোখের সামনে হচ্ছে। আপনার কাছে কোনটা সত্য মনে হচ্ছে, নাকি আরো অন্য কিছু আছে? আবার বিএনপি অসন্তোষ জানাচ্ছে। জি, এই কথাটার উত্তর দেওয়ার আগে আপনাকে আমি বলি যে আনিস আলমগীর ভাই বললেন যে বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিচ্ছে, আওয়ামী লীগ যারা ছিল তারা সাইড হয়ে গেছে। 17 বছর কিন্তু খুবই দীর্ঘ সময়। নিয়োগের ক্ষেত্রে 17 বছর খুবই দীর্ঘ সময়। এই যে 17 বছরে যারা আওয়ামী লীগ হয়ে নিয়োগ পেল, তারা কি সবাই সাইড হয়ে যাচ্ছে? আপনি কি তাই বিশ্বাস করেন? আমি সেটা বিশ্বাস করি। শুনেন, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বিভিন্ন রূপে আছে। কিন্তু আপনি দেখেছেন যে ইলেকশন গুলো যদি দেখেন, বিশ্ববিদ্যালয়ে যে রাকসু ইলেকশনটা হলো, আমরা যাদেরকে ছাত্রলীগ হিসেবে জানতাম, আমরা দেখেছি পরে আসলে তারা অন্য দলের ছিল, তাই না? মানে এই যে মানে বলা হচ্ছে অন্য দলের ছিল, কিন্তু রাজনীতি বা যে কোনো একটা দল করা মানে কিন্তু একটা আইডিওলজিকে সাপোর্ট করা। তো যে আইডিওলজি নিয়ে গত 17 বছর আপনি থেকেছেন, সেই আইডিওলজি হঠাৎ করে আপনার বদলে গেল, আপনি
আপনি অন্য দলে চলে গেলেন। তো আনিস আলমগীর ভাইয়ের এই কথার সাথে আমি মানে অত্যন্ত দ্বিমত জ্ঞাপন করছি যে আওয়ামী লীগ সাইড হয়ে গেছে। আওয়ামী লীগ সাইড হয়ে যায়নি, আওয়ামী লীগ আছে, বিভিন্ন রূপে আছে, এটাই। আর আপনি যেটা বললেন যে মাহফুজ আলমের কথা এবং বিভিন্ন রূপে আছে, মানে স্বরূপে থাকতে পারছে না, বিভিন্ন রূপে এখন স্বরূপে তো থাকার আসলে সম্ভাবনা নাই, তাই না? স্বরূপে কি করে থাকবে, কিন্তু বিভিন্ন রূপে থাকছে এবং এটা থাকবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আমরা জানি এটা তো থাকতেও দেওয়া উচিত না, এদেরকে ইয়ে থেকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। একটা দেশে কি আপনি একটা নিয়োগ পেয়েছে, ধরুন আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, যে গত 17 বছর যতগুলো নিয়োগ হয়েছে, যেভাবেই নিয়োগ হোক না কেন, এখন একটা চাকরি আপনি পেয়ে গেছেন, তাকে তো আপনি বের করে দিতে পারেন না, তাই না? সেটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে তো এখন আমাদের দেখতে হবে যে কম্পিটেন্ট কে কোন দল করে, কে কোন দল করতে, সেটা তো বিষয় না। এবং সেই জন্য ফসিল গুলোকে এনে এনে আপনি প্রশাসনে বসাতে পারেন না। তো আজ থেকে 4 বছর আগে 5 বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছে, এরকম ফসিল গুলোকে এনে এনে আপনি এখন যদি প্রশাসনে বসান, তো প্রশাসন তো না। হ্যাঁ, এরকম ফসিল তো কয়েকটা, কিন্তু আমি বলছি যে গত 17 বছরে যে পরিমাণ নিয়োগ হয়েছে, তারা তো আওয়ামী লীগ হয়ে নিয়োগ পেয়েছে। তো সেই জায়গাটা আমি বলছি যে আপনি ইচ্ছা করলে তারা আওয়ামী লীগ হয়ে নিয়োগ পেয়েছিল, তাহলে বাংলাদেশে বিসিএস প্রশাসন, বিসিএস এর চাকরিগুলো সব তাহলে আওয়ামী লীগের জন্য উন্মুক্ত ছিল, পুলিশ প্রশাসন আওয়ামী লীগের জন্যই ছিল। আপনাকে আমি বলি যে আপনার মতো একজন সাংবাদিক যদি বলেন যে আপনি জানেন না কারা নিয়োগ পেয়েছে, এটার মতো দুঃখ রাখার আমার আর নাই। হ্যাঁ, অবশ্যই আপনি অবশ্যই, আমি ভালো করেই জানি যে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে হয়েছে। আপনি বলতে পারেন পদায়নের সুযোগ সুবিধা পেয়েছে আওয়ামী লীগের লোকগুলো, আপনি সেটা বলতে পারেন। আওয়ামী লীগের লোকগুলো পদায়নের সুযোগ সুবিধা পেয়েছে, তার মানে এই নয় যে তারা রাস্তা থেকে তুলে এনে আপনি আওয়ামী লীগের লোকদেরকে চাকরি দিয়ে দিয়েছে সরকার। আপনাকে আমি বলি, বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে গেলে কোনো পরীক্ষা দিতে হয় না। বিশ্ববিদ্যালয়ের চাকরি আপনি একটা ইন্টারভিউ দিয়ে, আপনি আছেন আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে, আমি বলছি আমলাতন্ত্র নিয়ে। আসলে বিশ্ববিদ্যালয়কেও আপনি আমলাতন্ত্রের বাইরে আনতে পারবেন না, এটাও একটা প্রসেস। আমি তো আপনি কেন এত রেগে যাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমি আপনি দুইটাকে এক করে ফেলছেন। না, অবশ্যই আমি প্রতিটা নিয়োগের কথা বলছি। এবং আপনার কি মনে হয় না যে একটা যখন প্রশাসন চলে বা একটা ইলেকশন হবে, সেখানে বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো জায়গার কোনো ভূমিকা নেই, শুধু কি আমলাতন্ত্রেরই ভূমিকা থাকে? একটা সরকার কি মানে আমলাতন্ত্র দিয়ে টিকে ছিল, কিন্তু এই আমলাতন্ত্রের ভেতরে আমি ওটাই বলতে চাচ্ছি আপনাকে যে এখন পর্যন্ত সচিবালয় আপনি বললেন আওয়ামী লীগ সাইড হয়ে গেছে, হয়নি। আমি সেটাই আপনাকে বলছি, কারণ অ্যামাউন্ট এত বেশি, সময়টা এত দীর্ঘ, 17 বছর, এটাকে আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। আর সেকেন্ড যে প্রশ্নটা শারমিন আপা আমাকে করলেন যে তাহের সাহেবের যে কথা, আমি মনে করি যে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে তার মনে হয়েছে 5 জন উপদেষ্টা কথা তিনি বলতে পারেন, তারা মানে কোনো না কোনো কিছুর সাথে জড়িত। বাংলাদেশের আইনে বা পৃথিবীর সব আইনে একটা নিয়ম আছে যে আপনি যখন কাউকে দোষারোপ করবেন, তখন আপনাকেই সেই দায়ভারটা নিতে হবে, প্রমাণ করার দায়িত্ব আপনার। তাহলে আমি তো মনে করি যে জুলাইয়ের পরবর্তীকালীন সময়ে আপনি এতটুকু মেরুদণ্ড আপনার শক্ত হয়নি যে আপনি 5 জনের কথা বলছেন, সেই নামটা আপনি প্রকাশ করতে পারছেন না। আর তাহির সাহেব তো আরেক কাছি বেশি, উনি বলেছেন দেখেন যে একটা কণ্ঠ রেকর্ড আছে। আমরা এমন একটি ভয়ঙ্কর দেশে বাস করি যে দেশে গত 17 বছর ডিজিএফআই বলেন, এমটিএনসি বলেন, যারা আমাদেরকে কণ্ঠ রেকর্ড, ব্যক্তিগত ডেটা, এগুলাকে প্রকাশ করার হুমকি দিয়ে কত কিছু করেছে। এখন পর্যন্ত যে মানুষটি শুধু আমাদেরকে কেন, তৎকালীন প্রধানমন্ত্রীর কণ্ঠ পর্যন্ত রেকর্ড হয়ে আছে, কথা রেকর্ড হয়েছে। এবং দেখেন মানে উনি খুব বোল্ডলি বলছেন যে উনার কাছে কণ্ঠ রেকর্ড আছে। আপনি চিন্তা করেন তো, এটা যদি বিশ্বের অন্য কোনো দেশ হতো, ইউরোপিয়ান কোনো দেশ হতো বা আমেরিকা হতো বা কিছু, আপনি ডেটা প্রোটেকশন এত স্ট্রং সেসব জায়গায়, এই কথাটা বলাটাই তো অন্যায়। আপনি দেখেন না যে সিসি ক্যামেরা যেখানে থাকে নিচে লেখা থাকে যে এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তার মানে হচ্ছে এটা যে চোরকেও আপনি জানিয়ে দিলেন যে তুমি যে চুরি করতে আসবা, তুমি কিন্তু রেকর্ডেড থাকবা, কারণ চোরেরও সেই মানে জায়গাটা আছে জানার যে সে ওখানে গেলে রেকর্ডেড হবে। তো আপনি যখন একটা মিটিং এর কথা বা আমি জানি না কিসের কনভারসেশনের কথা উনি বলছেন, এই যে আড়ি পেতে শোনা কনভারসেশনটা, দেখেন বাংলাদেশের অনেক টেলিভিশন চ্যানেল ছিল, 71 নামের একটা টেলিভিশন চ্যানেল ছিল যেখানে আড়ি পেতে কথা নিয়ে ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম হয়েছে, এবং সবাই খুব মানে আবেগে আপ্লুত হয়ে এই আড়ি পাতার গল্পগুলোকে নিয়ে বড় বড় কথা বলেছে, তাই না?
কারো মনে, বাংলাদেশের কোন জার্নালিস্ট তখনকার সময় এই প্রশ্নটি তোলে নাই যে ব্যক্তিগত কোনো কনভারসেশন এইভাবে রেকর্ড করা যায় না। যে কোনো কনভারসেশন আপনাকে রেকর্ড করতে গেলে আপনার পারমিশন নিতে হয়। ইভেন এই যে আপনার সাথে আমি টক শো করছি, এখানে কিন্তু একটা লেখা এসেছে যে এই প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে, আমি কি রাজি না। তার মানে পৃথিবীর কোনো জায়গায় আপনি কোনো কনভারসেশন কাউকে না বলে রেকর্ড করতে পারবেন না। তাহলে এই যে কথাগুলো বলে, আমি জানি না তার কাছে রেকর্ড আছে, যদি রেকর্ড থেকে থাকে আমি মনে করি সরকারের এটিকে শক্ত হাতে দেখা উচিত। এবং আমরা কখনোই চাই না যে গত 17 বছর আবার আমাদের জীবনে ফিরে আসুক, আমাদের টেলিফোনে আড়ি পাতা হোক। ওই যে শুনেছিলাম না কি একটা আছে যেটা ইসরায়েল থেকে কেনা হয়েছিল, কি নাম, পেগাসাস। আপনি কি জানেন পেগাসাসের কি হয়েছে? আমি তো জানি না, তাই না? তাহলে এই যে পেগাসাস নাকি কেনা হয়েছিল, সবার কথা আড়ি পাতা হতো, এগুলো কি আমাদেরকে এই সরকার কখনো বলেছে যে এনটিএমসি আর কাজ করে না? তারা কি আমাদেরকে একবার বলেছে যে আমার আর আপনার ব্যক্তিগত কথোপকথন তারা রেকর্ড করে না? তাহলে এই আশাটা তো আমরা জুলাইয়ের পরে করি নাই। তো আমি মনে করি যে এখন সেই যা রেকর্ড হচ্ছে সেগুলো দিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি মানে আমাদের কথা মতো বা আমাদের স্বার্থ বাস্তবায়ন না করেন তাহলে সেগুলো ফাঁস করে দেওয়া হবে। ব্যাপারটা কি এখনো সেই অবস্থায়? এবং দেখেন শান্তিতা, এটা কিন্তু কোনো অতীতের কনভারসেশনের কথা তিনি বলেন নাই, তিনি এখনকার উপদেষ্টার কথা বলছেন। তার মানে অবভিয়াসলি এটা ঘটেছে জুলাইয়ের পরবর্তী সময়। জুলাইয়ের পরবর্তী সময়ে আপনি ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করে সেটা হুমকি দিবেন, এবং সেটা আমরা জনগণ শুনছি, নিউজ পেপারে আসছে, গত 5 দিনের টক শো কিন্তু এটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু কেউ প্রশ্ন করে না যে যেই কথাটি বলছেন সে সবচেয়ে বড় অবৈধ কাজ করছেন, অন্যায় করছেন, এবং এটা সে করতে পারে না। এই তাহলে কি আমি আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু এ প্রসঙ্গে শুনতে চাই, জামাত কি স্পাইং করছে? এই যে কণ্ঠ রেকর্ডের কথা বলছেন, এবং যদি করেও থাকে তাহলে সেটি জাতির স্বার্থে যদি ষড়যন্ত্র থেকে থাকে কেন সেটা প্রকাশ করছে না? কেন নাহিদ ইসলামরাই প্রকাশ করছে না? তারাও বলছেন সব ফাঁস করে দেওয়া হবে, মানে এটি আসলে পরেই ফাঁস করে দেওয়া হবে সুযোগ সুবিধা মতো বা অসুবিধা হলে। এই অবস্থায় কি কেন পৌঁছাচ্ছে? এখানে কি মনে হয়, কি উদ্দেশ্য? স্পাইং করছে কিনা এবং পরে ফাঁস করে দেওয়া হবে, দুটো বিষয় আপনার বক্তব্য। স্পাইং করছে কিনা আমি জানি না, তবে আমি মনে করি যে ব্যক্তিগত আলাপ তো রেকর্ড করা উচিত নয়। এবং ওনারা কোন পদ্ধতিতে পেয়েছেন, প্রশাসনে ওনাদের যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাদের মাধ্যমে এটা হতে পারে। আমি এই আগে যে আলোচনা হচ্ছিল সেখানে একটু সংশোধনী দিচ্ছি আমার কলিগকে। আপনি যে বলছেন যে সাংবাদিকরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করেছিলেন কিনা, হ্যাঁ, সাংবাদিকরা এটা লিখেছিলেন যে যখন সরকার এই পদ্ধতি প্রচলন করেছিল আড়ি পাতা বিষয়ে, তখন এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। সবচেয়ে বড় যে অসুবিধাটা আমাদের আসলে হয়েছিল সেটা হচ্ছে যে সরকার একটা আইন করেছে, এই আইনের বদলতে সরকার যে কারো টেলিফোন এটা রেকর্ড নিতে পারবে, এবং এই আইনের বদলতে আপনার টেলিফোন কোম্পানিগুলো বাধ্য আপনি কোথায় কি বলছেন কি করছেন সেগুলো সরকারকে দিতে, বিশেষ করে এমটিআরসি, যেটা কি জানি যে নামটা, যেটা এনটিএমসি এনটিএমসির কাছে এটা দিতে বাধ্য, এবং 6 মাস পর্যন্ত তো আমাদের সব রেকর্ড ওই কোম্পানিগুলোর কাছে থাকে। তো সরকার যদি আইন করে নেয়, সেখানে আমাদের তো সাংবাদিক হিসেবে আমাদের ওইখানে বলার আর কোনো ইয়ে থাকে না। তবে এখানে নাগরিক সমাজের প্রতিনিধি যারা আছে তাদেরই বরং এখানে সোচ্চার হওয়া উচিত ছিল যে রাষ্ট্রের এইভাবে নিরাপত্তা কেন বিঘ্নিত হবে। এখন যে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে জামাত নেতা যদি এটা করে থাকে, এটা খুবই অনৈতিক, উনি কেন এটা দেবেন? এবং যে নাহিদ যেটুকুলো বলছিল যে কতগুলো এক্সিট চাচ্ছে, কারা এক্সিট চাচ্ছে সেগুলো বলা উচিত। এরকম মানে আড়ালে আড়ালে কথা বলা উচিত না। এবং বিএনপির লোকেরাও বলে যে জামাতের লোকগুলো উপদেষ্টা পরিষদে আছে, অমুক অমুক দিয়ে এটা নামও উল্লেখ করে তারা, কিন্তু এরাও আবার এদের কথা বলে যে এইভাবে বলা বলিতে না দিয়ে তারা সরাসরি বললে ভালো, একদম হুমকি হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে পদ্ধতিতে হোক, যখনই বলে যে আমার এটা রেকর্ড আছে, এটা খুব বাজে শোনায় যে আপনি তাহলে আপনার এই চরিত্র যদি আপনার থাকে তাহলে সামনে তাহলে মন খুললে অন্যরাও কথা বলতে পারবে না, তাহলে এটা একটা আতঙ্কের সৃষ্টি করে। এই তাওয়া মানে এর সাথে আবার তিনি তাওয়া গরম করার একটা কথা বলছেন যে এই 5 দফা দাবি আদায় যা যা করা দরকার সব করব, এখন তাওয়া গরম করতেছি, এখন থেকে তাওয়া গরমের সময় লাগে কিন্তু গরম হওয়ার পর বুট ফুটতে সময় লাগে না। জামাতের নায়েবে আমির এমনটিও বলছেন, মানে এই যে কণ্ঠ রেকর্ড আছে,
হুঁশিয়ারি দিচ্ছেন বা সাবধানতা বানিয়ে দিচ্ছেন, এখন তাওয়া গরম করতেছেন। এই তাওয়া গরম করার বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে? তাওয়া গরম করে আসলে কি হবে, কি উদ্দেশ্য হাসিল হবে? আমি জানি না তাওয়া গরম করে কি হচ্ছে। 5 দফা দাবি আদায় কি তাদের আসল উদ্দেশ্য? এটাও কি তাই মনে হয়? বলেন। 5 দফা দাবি আসলে কি সেটাই তো জানি না। যে গণভোট করা ফেব্রুয়ারির মধ্যে, নভেম্বরের মধ্যে, এগুলা জাতীয় পার্টি সহ, হ্যাঁ, এগুলো তো চলতেই থাকবে। ওনাদের গেইনের জন্য এগুলো করতেই পারেন। ওনাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য এগুলো সামনে আনতে পারেন। একটা রাজনৈতিক দল হিসাবে তারা যদি এ ধরনের দাবি করেও থাকে, সেটা তো আমি যে আবার একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে সেটা ভাববো তা না। কিন্তু আমি একটা জিনিস বলবো শুধু, যে যেখানে ঐক্যমত্য কমিশনের বৈঠকে 8 মাস ধরে যে সমস্ত সিদ্ধান্তগুলো আপনারা বসে বসে করেছেন, সেগুলোতে রাস্তায় আনতে পারেন না। এই নৈতিক অধিকার আপনাদের নাই। ওটা ওইখানে ওই টেবিলে শেষ করেন। আর টেবিলে যদি শেষ না করতে পারেন, তাহলে এই সনদে স্বাক্ষর মাক্ষর এগুলো না করে আপনারা যা ইচ্ছা করেন গিয়া। কিন্তু আপনারা সনদে স্বাক্ষরও করবেন, আবার এরকম নতুন নতুন বাহানা এনে রাস্তায় আনবেন, তাতে জনজীবনের খুবই দুর্ভোগ হয়। এই দুর্ভোগটা যাতে আমরা না পেয়ে থাকি। এবং আরেকটা বিষয় ইঙ্গিতপূর্ণ, যেটা বিএনপিও দাবি করছে, যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত। এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার এই যে চক্রান্তের কথা বলা হচ্ছে, বা পিছিয়ে দেওয়ার এক ধরনের মতলব, এবং সরকার এখানে সমর্থন আছে কিনা আমি জানি না, যদিও ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে উনি ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে যেতে চান, ইলেকশন ক্ষমতা হস্তান্তর করতে চান। এখন সেই জায়গায় যদি এই নির্বাচন নিয়ে বা এই ধরনের ইস্যু নিয়ে তালবাহানা করে, যে বিএনপি নেতা যেটা বলতেছে যে পতিত স্বৈরাচার কিংবা তার দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে, এবং সেটা আমরা কেন হতে দেব? সুতরাং আমাদেরকে একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না, আবার বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা কৌশলী পদক্ষেপটা নিতে হবে। তো তাহলে এই রাজনৈতিক দলগুলো যারা একটা সরকারকে হটিয়ে একটা নতুন একটা নির্দেশনা দিয়ে জাতিকে একটা অন্যরকম একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে এবং বিচারের মাধ্যমে, সেই জায়গায় যদি রেগুলার এই ধরনের আওয়াজ রাখেন, তাহলে জাতিরও তো ধৈর্য থাকবে না যে আর কতদিন আমরা ওয়েট করবো একটা নির্বাচিত সরকারের জন্য। জি, এই এর মধ্যেই তাওয়া গরম, ওয়েট করতে করতেই তাওয়া গরম প্রক্রিয়া চলছে। ডক্টর নাহরিন ইসলাম, আপনার কাছ থেকে তাওয়া গরম হচ্ছে, বুট ফুটতে সময় লাগবে না তাওয়া গরম হলে। আপনি আসলে কি বার্তা পেলেন? এখানেও কি নির্বাচনের সাথে তালবাহানা, নির্বাচন পেছানো বা সময় মতো নির্বাচন নিয়ে কোনো কিছুই ইঙ্গিত এখানে আছে কিনা? নীরবতা অনেক সময় সবচেয়ে বড় বার্তা দেয়। অতি জরুরি বৈঠকের এই নীরবতাও কি কোনো নিষ্ক্রিয়কর সিদ্ধান্তের পর্যায়ে সামনে কি আসে, সেটা এখন দেখার বিষয়। তাওয়ার উপরে আছে, দেখেন তাওয়া গরম। উপদেষ্টারা কি আছে? তারাও নাকি সেফ এক্সিট খুঁজছে। হ্যাঁ, এই যে দেখেন উপদেষ্টারও নাকি এইটা শুনে এত দুঃখই লাগে। কারণ এটা বলতে যে তাওয়া গরমের ক্ষেত্রে বেশি যদি তাওয়া আবার গরম হয়, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো পুড়ে যাতে আমরা না যাই, সেই জায়গাটাও আপনাদেরকে দৃষ্টি রাখা দরকার। উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা যেটা বলা হয়েছে, নাহিদ ইসলাম বলছে, দেখেন এটা আমি কয়েকদিন আগে আরেকটা টক শোতে বলছিলাম যে সেফ এক্সিট না, আমরা একটা শব্দকে যেটা খুবই নোংরা, যেটা খুবই খারাপ মিনিংটা, যে আপনি অপরাধ করছেন তারপর আপনি পালিয়ে চলে যাচ্ছেন সেফ ভাবে। হ্যাঁ, এই সেফ এক্সিট নিয়ে আমরা কথা বলি, আমাদের লজ্জাও করে না। হ্যাঁ, যে আমার তাহলে জাতি হিসেবে, এই জাতির জন্য যে আমি যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থাকি, তাহলে আমার জবাবদিহিতা কোথায়? আমি এমন সবকিছু সেট করে রাখি যেমন সেই এক্সিটটা আমি এনশিওর করতে পারি। এই জাতি কি কখনো, বা যারা এইসব সেফ এক্সিট নিয়ে কথা বলে, তারা কি কখনো জীবনের সেফ এক্সিস্টেন্স নিয়ে কথা বলেছে, সেফ লাইফ নিয়ে কথা বলেছে? আপনার আমার লাইফ কি সেফ? আমরা কি একটা খুব সেফ এক্সিস্টেন্স নিয়ে কথা বলতে পারি না? বেঁচে থাকার যে ন্যূনতম যতটুকু স্বস্তি দরকার একটা দেশ যখন সেটা দিতে পারে না, সেই দেশের মানুষ আবার সেফ এক্সিট নিয়ে কথা বলে। দেখেন আসিফ নজরুল স্যার একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে এই দেশের মানুষের সেফ এক্সিট দরকার, কয়েকটি দলের নাম বলে উনি বলেছেন। কিন্তু যাদের দলটা কয়েকটি গ্রুপের নাম বলেছেন, যেমন এস আলম গ্রুপ, আরো অনেক কিছু, যে তাদের হাত থেকে আমাদের সেফ এক্সিট দরকার দেশের মানুষের। উনি তো এখন দায়িত্বে আছেন, ওনাকে আমি সবিনয়ে প্রশ্ন করতে চাই যে এই সব গ্রুপগুলোর হাত থেকে সেফ এক্সিট আমাদের দেয়ার যাদের দায়িত্ব ছিল, যে সরকারের দায়িত্ব ছিল গত 1-1.5 বছরে, সরকার কি সেটি করতে পেরেছে? আমরা কি সেটাই তো দায়িত্ব নিয়ে সেটাই তো ঠিক বিচার করতে পারেন। হ্যাঁ,
এই যে ছাগল খেয়ে ফেলা, এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই শারমিন আপা, যে আমরা তো সবকিছু সুপারফিশিয়ালি দেখি, উপর থেকে দেখি যে আপনি দেখেন একটা ছাগল খাওয়া হয়েছে, আপনার কাছে আমার কাছে নর্মাল দৃষ্টিতে মনে হতে পারে একটা অপরাধ, পাশের বাসায় যে একটা ছাগল খেয়ে ফেলছে। আপনি কি কখনো মনে করেছেন যে আপনার একটা পোষা প্রাণী, একটা শিশুর একটা মানে শৈশব তার মধ্যে না, এই মুরাল, এই এথিক্সটুকু আপনার ভিতরে নাই যে ওই বাচ্চাটা কি ট্রমার ভিতর দিয়ে গেছে? বা আপনি কারো পোষা জিনিস যে আপনি এনে খেয়ে ফেলতে পারেন, বা মানে অন্যায় ভাবে সেটি একটি গাছের ফল হোক, সেটা নেওয়ার যে অভ্যস্ততা এই যে তৈরি হয়ে গেছে এই সোসাইটিতে, হবে না কেন? কারণ এই দেশে আমরা ছাত্রছাত্রীদের স্কুলে ফার্স্ট হওয়া ব্যতীত আর কিচ্ছু শিখাই না, কোনো মোরাল শিখাই না, কোনো এথিক্স শিখাই না। এবং একটা পোষা প্রাণী, বা দেখেন পৃথিবীতে কিন্তু প্রাণী নিয়ে অনেক আন্দোলন হয়, এখন কিন্তু পেট নিয়ে অনেক রাজনীতিও হয়, তাই না? বা এই যে ধরেন বিজ্ঞান সংস্কৃতি এসছে, অনেক কিছু হয় উন্নত দেশগুলোতে, যে আপনি একটা নিরীহ প্রাণীকে, যে ছোট বাচ্চা পালে, তাকে আপনি মেরে দিলেন এবং খেলে খুব দম্ভ সহকারে বলে বেড়াচ্ছেন যে আমি উপদেষ্টার বাড়ির ছাগল খেয়েছি। আপনি বুঝতে পারেন যে নৈতিক জায়গাটা কোথায় আছে? আমাদের তো ওই জায়গাটাতে প্রশ্ন করতে হবে, মানসিকতায় প্রশ্ন করতে হবে। দেখেন, আমার একটা কথা খুব স্ট্রাইক করেছিল, এনসিপির মনে হয় কোনো একজন নেতা আওয়ামী লীগের কোন নেত্রী বাসায় চাঁদাবাজি করতে গিয়েছে, এবং সেখানে তিনি আদালতে পরে বলেছে যে আমি গরিবের ছেলে তো, এত টাকা দেখে লোভ সামলাতে পারি না। এই যে কথা, তার পেছনে কি মেসেজটা আমাদেরকে দেয়? দেখেন আজকে পর্যন্ত বাংলাদেশের কয়টা পরিবার, বা যারা আমাদের কিশোর কিশোরী তরুণ আমরা আন্দোলন করেছি, বা আমি সহ রাস্তায় দাঁড়িয়েছি আমরা যারা, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি সব টাকা খেয়েছি? কয়জন বলতে পারবে? কয়জন বলতে পারবে যে আমার বাবা? একদম গোড়ার সমস্যা ডক্টর নাহরিন ইসলাম, আপনি তো একদম গোড়ার সমস্যার কথা বলছেন, ভেতরের কথা বা পেছন থেকে, মানে তার পেছনের কথা, লোভের পেছনে গরিবের সন্তান। কিন্তু মুখের সামনে যেই কথাটা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সম্পৃক্ততা, সেটি নিয়েও তো আমরা কিছু বললাম না। ছাগল খাওয়া হোক আর চাঁদাবাজি হোক, মানে উপদেষ্টাদের সাথে বা প্রভাবশালীদের সাথে যখন যুক্ত থাকে তখন আর এখন কিছু সেটি হচ্ছে না। তাহলে ঘুরে ফিরে আওয়ামী লীগের দোষ দিয়ে আর কতদিন? আমি শেষ প্রসঙ্গে আনিস আলমগীরের কাছে একটু শুনি, আমার আসলে সময়ও শেষ হয়ে গেছে। আনিস আলমগীর, আপনার কাছ থেকে একটু এই বিষয়ে শেষ করে শুনতে চাই যে তাহলে এই তাওয়া গরম করে আসলে শেষ পর্যন্ত কি ফায়দা হাসিল হচ্ছে, ফায়দাটা কার হাসিল হবে, কি মনে হয়? ফায়দাটা যারা সরকার দীর্ঘায়িত করতে চায় তাদের হবে, যারা নির্বাচন চায় না তাদের হবে। নির্বাচন যদি না হয় এই অস্থিতিশীলতা থাকবে, প্রশাসনের মাথাবরি থাকবে। এখন যে মাথাবরিটা করতে পারছে, এখন যে বিভিন্ন যে নেহরিন যেটা বললেন, বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যাদের ইচ্ছা যেখানে যেখানে যাকে পদায়ন করা, সেটা যে সুযোগটা তারা নিচ্ছে, সেই সুযোগটা আবার নেবে। এবং এই সুযোগটা যাতে থাকে, একটা নির্বাচিত সরকার যখন চলে আসে এবং ধারণা করছে যে একটা দল সরকারে আসছে, এবং তারা তখন এই বৈধতা নিয়ে তাদের মতোই করবে। এখন যেহেতু সরকার নাই মানে হচ্ছে ডক্টর ইউনূস কার সরকার কেউ জানে না, এটা কি এনসিপি না, এটা বিএনপি না, জামাত না, আর কার, বা কি জনগণের, তো কনফিউজ সবাই। তো এই সুযোগে যে যার মতো করে ক্ষমতা ভোগ করছে, এই ক্ষমতা ভোগ করা যদি দীর্ঘায়িত হয়, ওনাদের তো কিছু আসে যায় না, জনগণের দুর্ভোগ হবে। জনগণের অর্থনৈতিক অবস্থা 12টা বাজছে, জনগণ দ্রব্যমূল্য থেকে শুরু করে চাকরির বাজার সবকিছুতে জনগণ হাহাকার করছে যে এই পরিস্থিতি থেকে কিভাবে উন্নত হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে কিভাবে উন্নত হবে, যে যার কারোর বিরুদ্ধে মব লেলিয়ে দিতে পারে, যে যার তার হাতে গায়ে হাত তুলতে পারে। আপনার ব্যক্তিকে কি বলবো, পুলিশের গায়ে হাত তুলছে, সেনাবাহিনীকে অপমান করছে, যে এখানে আর বাকি রইল কে? বাকি তো কিছু নাই। আদালতে যান, আদালতে ভিন্ন মতের উকিলরা ওখানে দাঁড়াতে পারবে না, তাদেরকে আপনি আসামি, আপনার পক্ষে উকিল দাঁড়ালে তাকে অপদস্থ করা হচ্ছে। বিচার তো পরের কথা, বিচার পাবো কি না পাবো। তো এমন একটা পরিস্থিতি, এমন একটা অরাজকতা যারা চায় এটা কন্টিনিউশন হোক, এবং এই অরাজকতার মধ্য দিয়ে হয়তো তারা চাচ্ছে যে একটা দল আরো বেশি বদনাম কুড়াবে এবং আর একটা দল সুনাম অর্জন করবে, এবং প্রশাসনে তাদের যে মন মতো করে প্রশাসনকে সাজানো যাবে, যাতে যত দেরি হয় ততক্ষণ, যখন আরো দেরি হলে তখন যেমন জনসমর্থন যেমন তারা পাবে, তেমনি প্রশাসনের সহায়তাও পাবে।
আমি মনে করি তাওয়া গরম করবে তারাই যারা ইলেকশনকে পিছিয়ে দিতে চায়, একটু সোজা কথা, অন্য কিছু না। জি, অনেক ধন্যবাদ আনিস আলমগীর। দেখা যাক তাওয়া আসলে কতটা গরম হয়ে, আবার ডক্টর নাহরিন ইসলাম যেরকমটা বলছিলেন যে তাওয়া গরম হতে হতে পুড়ে আবার না যায়, সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা নজরে রাখবো এবং আমরা কথা বলতে থাকবো। আমাদের তো আর কিছু করার নাই, নিশ্চয়ই আলোচনাটা জারি রাখবো। অনেক ধন্যবাদ আনিস আলমগীর, অনেক ধন্যবাদ ডক্টর নাহরিন ইসলাম খান। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি।